প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আজ আমি বিএ থার্ড সেমিস্টার জেনারেল কোর্সের CC1C বা GE3 পেপারের SAQ অর্থাৎ শর্ট কোশ্চেনে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে হাজির হয়েছি। এছাড়াও এই বিষয় ছাড়াও অন্যান্য বিষয়ের 5 এবং 10 নম্বরে ভীষণ গুরুত্বপূর্ণ সাজেশন আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, তো তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো চলো আজকে ইতিহাসের পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ SAQ সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হলো সুলতানি যুগে দুজন ঐতিহাসিকের নাম লেখো। তো উত্তরটা দেখে নাও। সুলতানি যুগে দুজন ঐতিহাসিক হলেন জিয়াউদ্দিন বারনি ও হাসান জিনিমা। ভারতের তোতাপাখি কাকে বলা হয় তার রচিত একটি গ্রন্থের নাম লেখো। আলাউদ্দিন খলজি সভাকবি আমির খুসরু ভারতের তোতাপাখি নামে পরিচিত। তিনি ছিলেন বিখ্যাত সুফিতন্ত্র নিজামউদ্দিন আউলিয়ার শিষ্য। বিখ্যাত সুফিতন্ত্র নিজামউদ্দিন আউলিয়ার শিষ্য। তার রচিত একটি গ্রন্থ হল খাজাইন উল ফুতুহু। এই কোশ্চেনে ভীষণ গুরুত্বপূর্ণ। ইকতা বলতে কি বোঝো? সুলতান ইলতুৎমিশ পারস্যের অনুকরণে ভারতের ইকতা অংশ ব্যবস্থা প্রবর্তন করেছেন। সুলতানি আমলে সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলকে কয়েকটি সাময়িক ও প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়। তার নাম দেওয়া হয় ইকতা। ইকতার প্রপাককে বলা হতো ইকতাদার বা মাকৃতি। এই কোশ্চেনটা এইভাবে আসতে পারে, ইকতাদার বা মাকৃতি বলতে কি বোঝো? তো 4 নম্বর কোশ্চেন, মালিক কফুরকে। মালিক কফুর ছিলেন আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি। এই কোশ্চেনটা আবার এরকমও আস্তে আস্তে ঘুরিয়ে দিতে পারে যে আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি কে ছিলেন, সেক্ষেত্রে মালিক কফুর। গুজরাট অভিযানের সময় আলাউদ্দিন মালিক কফুরকে কৃতদাস হিসেবে সংগ্রহ করেন। দক্ষিণ ভারত জয়ের প্রধান কারিগর ছিলেন মালিক কফুর। দক্ষিণ ভারত জয়ের প্রধান কারিগর কে ছিলেন মালিক কফুর। আদিনা মসজিদ কোথায় অবস্থিত, এটি কে নির্মাণ করেছেন? বাংলাদেশে পশুরায় অবস্থিত। ইলিয়াস শাহী বংশের শ্রেষ্ঠ শাসক সিকান্দার শাহ এটি নির্মাণ করেছেন। এই কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ। জাতক ও জিজিয়া কি? জাকাত ও জিজিয়া কি? সুলতানি আমলে দরিদ্র মুসলমানদের সেবার জন্য ধনী মুসলমানদের ওপর যে কর ধার্য করা হতো তাকে জাকাত নামে পরিচিত। জিজিয়া হলো মুসলমানদের ওপর ধার্য ধর্মকর। দাগ ও হুলিয়া কি? আলাউদ্দিন খলজি সেনাবাহিনী দুর্নীতির বন্ধ করবার জন্য অশ্ব চিহ্নিতকরণে যে প্রথা চালু করেছেন তা দাগ এবং প্রত্যেক সৈন্যকে চিহ্ন বিশিষ্টের বিবরণ লিপিবদ্ধ করবার যে ব্যবস্থা করেছেন তা হুলিয়া নামে পরিচিত। জিজিয়া দ্বারা কোশ্চেনটা, বিজয়নগর শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তিনি কোন বংশের লোক? বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। 1509 থেকে 1530। তিনি তুলুপ বংশের লোক ছিলেন। খুদ কসুদ এবং পাহি কসুদ বলতে কি বোঝো? মুসলমান যুগে সচ্ছল কৃষক যে নিজের জমি নিজেই চাষ করত তাকে খুদ কষতে বলা হতো, অর্থাৎ নিজের জমি যে নিজে চাষ করতো তাকে খুদ কষতে বলা হতো। আর মুঘল যুগে যেসব কৃষকদের নিজস্ব জমি ছিল না এবং যারা জমিদার বা অপর জমিতে চাষ করতেন তাদের বলা হতো পাইকোষিত। খুব সহজ একটা ব্যাপার এটা। বিজয়নগর সাম্রাজ্যের দুটি স্থাপত্য কর্মের উদাহরণ দাও। বিঠল স্বামী মন্দির ও হাজার মন্দির। ভারতে দুটি সুফি ইসলামীর নাম উল্লেখ করো। সিলসিলার নাম উল্লেখ করো। ভারতের দুটি সুফি সিলসিলা হলো চিস্তা ও সোরাবাদী। খাজা মুয়াউদ্দিন চিস্তি হলেন ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, আর সুরাবাদী পন্থার প্রবক্তা হলেন শেখ শিবাবুদ্দিন সুরাবাদী। পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে দুটি ফলাফল উল্লেখ করো। পানিপথের যুদ্ধ 1526-এ দুটি ফলাফল হলে এই যুদ্ধের ফলে আবাউরের গোলন্দাজ বাহিনীর শ্রেষ্ঠতা প্রমাণিত হয় ও লোদি বংশের শাসন ক্ষমতা চিরতরে লুপ্ত হয় ও ভারতের মুঘল শাসন প্রতিষ্ঠিত হয়। সুফিবাদ এর দুজন সাধকের নাম লেখো। সুফিবাদ এর দুজন সাধক ছিলেন খাজা মুয়াউদ্দিন চিস্তি 1142 থেকে 1235 সাল, আর নিজামউদ্দিন আউলিয়া 1236 থেকে 1325 সাল। তুমুর লং কত খ্রিস্টাব্দে ভারতে আক্রমণ করেন? তখন দিল্লি সুলতান কে ছিলেন?
তুমুরলং মুঘল নেতা তুমুরলং 1338 খ্রিস্টাব্দে সুলতান নাসির উদ্দিন মামুদ শাহ এর রাজত্বকালে ভারত আক্রমণ করেছেন। তুমুরলং এর ভারত আক্রমণ দুর্বল অবক্ষয়িত সুলতানি সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটায়। জিজিয়া এর অর্থ কী? সুলতানি আমলে রাজকোষের আয় বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কর প্রচলিত ছিল। এইরকম এক প্রকার কর ছিল জিজিয়া। জিজিয়া হলো এক ধরনের কর। এই করের অর্থ ছিল সুলতানি সাম্রাজ্যে বসবাসকারী অমুসলিম তথা জিসমিদের কাছ থেকে আদায়কৃত ধর্মকর। পানিপথের যুদ্ধ 1526 কেন গুরুত্বপূর্ণ? 1526 খ্রিস্টাব্দে 21শে এপ্রিল সংঘটিত পানিপথের প্রথম যুদ্ধে ভারতের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। এই যুদ্ধে বাবরের ওলন্দাজ বাহিনীর কাছে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন। এই যুদ্ধের ফলে লোদি বংশের শাসন ক্ষমতা চিরতরে অবলুপ্ত হয়। দিল্লি ও আগ্রা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে বাবরের অধিকার আসেন। জৈনপুর পর্যন্ত সমৃদ্ধশালী গঙ্গা যমুনা উপত্যকার দরজা তার কাছে উন্মুক্ত হয়। ভারতে মুঘল শাসন প্রতিরোধ হয়। এই কোশ্চেনটা আবার 5 বা 10-এ আসতে পারে। পানিপথের যুদ্ধটা। বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? তার লিখিত একটি বিখ্যাত গ্রন্থের নাম। এই কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ। দক্ষিণাতে বিজয়নগর সাম্রাজ্যের তুলুপ বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন কৃষ্ণদেব রায়। তার রাজত্বকাল বিজয়নগর রাজ্য গৌরব চরম শিখর উন্নতি হয়। তার রাজত্বকাল বিজয়নগর রাজ্য গৌরবের চরম শিখর উন্নতি। তার রাজত্বকালে সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃত, সাথে শিল্প, স্থাপত্য, সঙ্গীত ও দর্শনের প্রভৃতি উন্নতি হয়। তার রচিত একটি বিখ্যাত গ্রন্থ হল অমুক্ত মালদা। এটা কোশ্চেনটা এইভাবে অমুক্ত মালদা কে রচনা করেছেন? কে শাহজাহান বাঁধ নির্মাণ করেন এবং এটির বর্তমান নাম কি? মুঘল সম্রাট শাহজাহান বাঁধ নির্মাণ করেছেন। এটির বর্তমান প্রশ্ন দিল্লি। এই প্রত্যেকটা প্রশ্নে ভীষণ গুরুত্বপূর্ণ, তা কাজেই প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে নেওয়ার চেষ্টা করবে। তো 19 নম্বর, কোন বছরে ও কাদের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়? এই যুদ্ধকে জয়লাভ করেছিলেন। হলদিঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে 28শে জুন মেবারের রানা প্রতাপ ও মুঘল সম্রাট আকবরের মধ্যে হয়েছিল। উল্লেখযোগ্য, এই যুদ্ধে আকবর জয়যুক্ত এবং রানা প্রতাপ পরাজিত ও রাজ্যচ্যুত হন। বাবর রচিত দুটি গ্রন্থের নাম কি? এটি কোন বিষয়ে রচিত? বাবর রচিত দুটি গ্রন্থের নাম হলো তুজুক ই ইবারি বা বাবরনামা। এটিকে এক অসাধারণ সাহিত্যকৃতি। তিনি যে জগতে বাস করতেন বা যাদের সঙ্গ লাভ করেছিলেন, এই গ্রন্থটি তারই এক বিশ্বস্ত ও প্রাঞ্জল বিবরণ এবং সমকালীন যুগের একটি মূল্যবান ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা এবং অন্যতম বিশিষ্ট। এটি তুর্কি ভাষায় রচিত। পানিপথের প্রথম যুদ্ধ কখন কাদের মধ্যে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে 21শে এপ্রিল দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদি ও ভারতের মুঘল শক্তির প্রতিরোধা জাহির উদ্দিন মোহাম্মদ বাবরের মধ্যে। দিল্লির কাছে পানিপথের প্রান্তরে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল। পানিপথের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধ, দুটি যুদ্ধই ভীষণ গুরুত্বপূর্ণ। সম্রাট ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেন এবং কেন? সম্রাট ঔরঙ্গজেব নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছেন। ঔরঙ্গজেবের হিন্দু বিরোধী নীতির তিনি প্রতিবাদ করেছেন। তিনি তেগ বাহাদুরকে প্রাণের বিনিময়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেন, কিন্তু তেগ বাহাদুর তা অস্বীকার করলেন। ঔরঙ্গজেব তাকে হত্যা করেন। কবে এবং কাদের মধ্যে খানোয়ার যুদ্ধ হয়েছিল? এর গুরুত্ব কী? সুলতানি সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর রাজপুতদের সাম্রাজ্য স্থাপনের সংকল্পে রাজপুত বীর রানার সঙ্গে ও মামুদ লোদি মিলিত হয়ে যুগ্মভাবে বাবরের বিরুদ্ধে 1527 খ্রিস্টাব্দে 17ই মার্চ খানোয়ার প্রান্তরে যে যুদ্ধযাত্রা করেছেন তা খানোয়ার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে বাবর জয় লাভ করেছেন। রাজপুত বাহিনী পরাস্ত হয়। এই যুদ্ধে রানার সঙ্গে পরাজিত হলো। যেমন ভারতের রাজপুত প্রান্ত প্রতিষ্ঠার
সম্ভাবনা বিনষ্ট হলো। অপরদিকে তেমনি মুঘলদের প্রতিহত করবার মতো কোনো শক্তি ভারতে রইল না। ভারতের মুঘল শাসনের ভিত্তি সুদৃঢ় হলো। 24 নম্বর, নূরজাহান চক্র কী? জাহাঙ্গীর উপর নূরজাহানের প্রভাব ব্যাপক। জাহাঙ্গীরের বিলাসবহুল জীবন যাপনের সুযোগ নিয়ে নন্দরজাহান সকল শাসন ক্ষমতা নিজের হাতে তুলে নেন। নূরজাহান তার পিতা মির্জা গিয়াস বেগ আফাস খাঁ ও যুবরাজ খরমকে নিয়ে একটি চক্র গড়ে ওঠে। এই গোষ্ঠীকে সকল রাজকার্য পরিচালনা করত। একেই নূরজাহান চক্র বলে। নূরজাহান চক্রটা আবার 5 নম্বরেও আসতে পারে। সুলাই-ই-কুল বলতে কী বোঝো? সুলাই-ই-কুল কথার অর্থ সকল ধর্মের প্রতি সমভাব, শ্রদ্ধা এবং ধর্ম সাহসিকতা। বাল্যকাল থেকেই মোগল সম্রাট আকবর এই নীতিতে বিশ্বাস করতেন এবং সকল ধর্ম বিভাদ দূর করতে সচেষ্ট ছিলেন। দিন-ই-ইলাহি হলো এই নীতির বাস্তব প্রতিফলন। অষ্টপ্রধান কাদের বলা হতো? শিবাজিকে শাসনকার্যে পরামর্শ দেওয়ার জন্য যে পেশায়া প্রধানমন্ত্রী, আমোর্তমন্ত্রী, সামন্ত সচিব, পণ্ডিতরা, ন্যায়াধীশ, সেনাপতি এদের একত্রে অষ্টপ্রধান বা রাজমণ্ডল বলা হতো। 12 ভূঁইয়া কাদের বলা হতো? আকবর বাংলা জয় করলেও সেখানে মুঘল কৃতিত্বে দৃঢ় হয়নি, কেননা তৎকালীন বাংলার 12 জন প্রভাবশালী হিন্দু ও মুসলমান জমিদার দীর্ঘদিন ধরে মুঘলদের বিরুদ্ধে সশস্ত্র বিরোধী গড়ে তোলেন। এই 12 জন জমিদারকে একত্রে 12 ভূঁইয়া বলা হতো। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন চাঁদ রায়, কেদার রায়, রামচন্দ্র, ঈশা খাঁ, মুসুম খাঁ, কাবুলি প্রভৃতি। দেওয়ান-ই-রিসায়ত কী? দেওয়ান-ই-রিসায়ত হলো মুসলমান আলাউদ্দিন খলজি বিশেষ বাণিজ্য দপ্তরের প্রধান। দিল্লি বা দিল্লির বাইরে থেকে আগত বণিকদের দেওয়ান-ই-রিয়াসতের দপ্তরের নাম নথিভুক্ত করতে হতো। তো চলো আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।